আজকে আমাদের একনিক বৈঠকের দুটো এজেন্ডা ছিল। একটা হচ্ছে মোট 12টি প্রকল্প এখানে উপস্থাপিত হয়েছে, সেই প্রকল্পগুলো নিয়ে আলোচনা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল আমাদের যে বিগত 18ই মে 2026 আমাদের যে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল কিংবা জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে 5 বছর মেয়াদী আমাদের যে উন্নয়ন এবং সংস্কারের যে স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক কিংবা অর্থনৈতিক কৌশলপত্র, সেটার মোড়ক উন্মোচন হয়েছে। তো প্রথমে আমি প্রকল্পগুলো নিয়ে আলোচনা করি, পরে আমরা কিছুটা এই অর্থনৈতিক কৌশলপত্র নিয়ে কথা বলব। 12টি প্রকল্পের মধ্যে মোট 10টি প্রকল্প অনুমোদিত হয়েছে। কোনো প্রকল্পে পর্যবেক্ষণ আছে এবং কিছু শর্ত আছে। 2টি প্রকল্প রিভিউ করার জন্য আবার ফেরত পাঠানো হয়েছে। যে 10টি প্রকল্প অনুমোদিত হয়েছে সেখানে মোট ব্যয় আছে 9,333 কোটি 58 লক্ষ টাকা, যার মধ্যে জিওবি মানে সরকারি অর্থ ব্যয় আছে 8,488 কোটি 71 লাখ টাকা, এবং সেখানে প্রকল্প ঋণ আছে 936 কোটি 38 লক্ষ টাকা। এই প্রকল্পগুলোর মধ্যে ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনাসমূহ প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ, এটা নতুন প্রকল্প প্রস্তাব। এই প্রস্তাবের প্রাক্কলিত ব্যয় হচ্ছে 1154 কোটি 83 লক্ষ 1,000 টাকা। এটা সম্পূর্ণ জিওবি ফান্ডে কিংবা অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়িত হবে। এই প্রকল্পের মেয়াদ হচ্ছে 2026-এর আগস্ট থেকে 2026-এর সেপ্টেম্বর থেকে 2030 সালের আগস্ট পর্যন্ত এর সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আপনারা জানেন যে ঢাকা মেডিকেল কলেজের অনেকগুলো স্থাপনা ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। বিশেষভাবে এর যে মেডিকেল কলেজের যে ছাত্রাবাস, সেই ছাত্রাবাস সহ আরো বেশ কিছু অনাবাসিক ভবন এবং আরো অন্যান্য বিষয় এর মধ্যে সংযুক্ত আছে। এই প্রকল্পটি অনুমোদন করা হয়েছে। দ্বিতীয় যে বিষয়টি, যেটাও স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে আরেকটি প্রকল্প। এখানে মোট 11টি মেডিকেল কলেজ এবং ছাত্রছাত্রীদের জন্য আধুনিক সুবিধা সম্বলিত মোট 21টি মোট 21টি হোস্টেল নির্মাণ সেখানে প্রস্তাব। এইটাই আসলে প্রথম সংশোধিত প্রস্তাব। এই প্রস্তাবের মধ্যে প্রাথমিকভাবে এখানে আসলে 20টি হোস্টেল ছিল। আজকে আলোচনার পরিপ্রেক্ষিতে আরেকটি মেডিকেল কলেজ, বিশেষত কক্সবাজারের যে মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজের হোস্টেল নির্মাণের বিষয়টিও সংযুক্ত করে এটার অনুমোদন দেওয়া হয়েছে। সাথে আরো কিছু প্রয়োজনীয় জিনিস, বিশেষত হোস্টেল থেকে দূরত্ব থাকার ফলে কিছু পরিবহনের বিষয় এখানে যুক্ত করা হয়েছে। এই প্রকল্পের মোট ব্যয় 1428 কোটি টাকা, 1428 কোটি 75 লক্ষ 31 হাজার টাকা। এই প্রকল্পটির প্রথম সংশোধনী প্রস্তাবে কিছুটা ব্যয় বৃদ্ধি পেয়েছিল 1630 কোটি 45 লক্ষ 85 কোটি টাকা। এর সময়সীমা ছিল প্রথমে জুলাই 2023 থেকে 2027 পর্যন্ত, এটা এখন ডিসেম্বর 2028 পর্যন্ত সময়সীমা বর্ধিত করা হয়েছে। আমি প্রথমে যেগুলো পাশ হয়েছে সেই প্রকল্পগুলো নিয়ে কথা বলি। Capacity development for smart maintenance technology of bridges under roads and highways department in Bangladesh, এই নামে আরেকটি প্রকল্প। এটা মূলত কৈকার
কোরিয়ান যে প্রতিষ্ঠান তাদের অনুদানের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। এটা মূলত 4টা সেতু, বিভিন্ন ধরনের সেতু, তার মধ্যে এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেগুলোর রক্ষণাবেক্ষণ কে মনিটর পর্যবেক্ষণ করা হবে। এই ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে ব্রিজগুলো প্রতি মুহূর্তে কি ধরনের পরিবর্তন ঘটছে সেটা সেন্ট্রালি মনিটর করা যাবে এবং তার ফলে যেটা ব্রিজগুলো সাধারণত ক্ষতিগ্রস্ত হয়ে গেলে আমরা তারপরে তার ব্যবস্থা নেওয়া হয়, এই ক্ষেত্রে ব্রিজগুলো কি ধরনের ক্ষয়ের মধ্যে যাচ্ছে সেটা আগেভাগেই অনুমান করা যাবে এবং সেই দিক থেকে এই প্রকল্পটির মাধ্যমে আমরা একটা প্রোঅ্যাক্টিভ ব্যবস্থা কিংবা যাকে বলে মেইনটেনেন্স, সেই মেইনটেনেন্স ব্যবস্থাটা এর মধ্যে দিয়ে নেওয়া যাবে। এই প্রকল্পের মোট খরচ হচ্ছে 115,73,25,000 টাকা। এর মধ্যে কৈকার অনুদান হচ্ছে 107,97,00,000 টাকা, আর জিওবি ফান্ড থেকে এখানে 7,76,025 টাকা আছে। তবে এই প্রকল্পের ক্ষেত্রে কিছু পর্যবেক্ষণ এবং প্রস্তাবনা আছে যে যমুনা কিংবা পদ্মা ব্রিজের মতো বৃহৎ ব্রিজগুলো, যেমন কর্ণফুলী ব্রিজ, এইরকম বৃহৎ সেতুগুলোর এই প্রকল্পের আওতায় আনা যায় কিনা সেটা নিয়ে কৈকার সাথে আলোচনা করার প্রস্তাব নিয়ে একটা শর্ত রাখা হয়েছে। যমুনা, পদ্মা, কর্ণফুলী এবং টানেলের মতো প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে, যে স্থাপনাগুলো আছে, এই স্থাপনাগুলো এই প্রকল্পের আওতায় এনে এইটাকে পর্যবেক্ষণ করা যায় কিনা। এমনকি টেকনোলজি ট্রান্সফারের ক্ষেত্রে এখানে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে যে আমাদের দেশীয় যে প্রকৌশলীরা আছেন তাদেরকে এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণের মধ্য দিয়ে এটা আমাদের যাতে একটা স্থায়ী একটা ব্যবস্থায় পরিণত হয় এবং আমাদের সেই রকম জনবল তৈরি হয়, প্রাতিষ্ঠানিক দক্ষতা এবং সক্ষমতা তৈরি হয়, তার জন্য এখানে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে এবং সেই আলোচনাটা এই প্রকল্প চলমান অবস্থাতেই কৈকার সাথে হবে। আরেকটি প্রকল্প অনুমোদিত হয়েছে, তার নাম হচ্ছে ধরলা নদীর ডান তীরের ভাঙন হতে লালমনিরহাট জেলার সদর উপজেলা রক্ষা করার একটা প্রকল্প। এটা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগী সংস্থা, পানি সম্পদ মন্ত্রণালয়ের ক্ষেত্রে মন্ত্রণালয়ের দায়িত্বে আছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় হচ্ছে 298,65,00,000 টাকা, যে সম্পূর্ণ সরকারের অর্থায়নে হবে জিওবি ফান্ডে। আর এই প্রকল্পটি একটি নতুন প্রকল্প। এটা সময়সীমা ঠিক করা হয়েছে 2026 জুলাই থেকে 2030 সালের জুন পর্যন্ত। এখানে মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে একটি পর্যবেক্ষণ দিয়েছেন যে এই প্রকল্প ক্ষেত্রে এই যে বাঁধ নির্মাণ করা হবে, সেই নির্মাণের ক্ষেত্রে বিন্না গ্রাস, যেটা এর আগে এখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়েছে, যেটা আসলে মাটি ধরে রাখতে সহায়তা করে, যে বিশেষ ঘাস, সেটা লাগানোর প্রস্তাব যুক্ত করা হয়েছে এবং সেই শর্তাধীনেই এই প্রকল্পটি অনুমোদন করা হয়েছে। পরে যে প্রকল্পটি অনুমোদন করা হয়েছে সেটা হচ্ছে বাঁশবাড়িয়া ফেরিঘাট, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট এবং বাঁশবাড়িয়া ফেরিঘাট হতে কুমিরা ঘাট পর্যন্ত উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ প্রকল্প। এটা একটা নতুন প্রকল্প প্রস্তাব। এটা 5.5 কিলোমিটার, অর্থাৎ ওই বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে কুমিরা পর্যন্ত। এই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলেই যে এটাতে একমত হয়ে যে পর্যবেক্ষণটা দিয়েছেন যে আপাতত এই প্রকল্প চলমান হবে এবং বাঁশবাড়িয়া ঘাট, এই ফেরিঘাটটাকে যথার্থভাবে তৈরি করা, তার জন্য যা প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা।
আর বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে কুমিরা পর্যন্ত যে উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ, সেই ক্ষেত্রে আরো কিছুটা ল্যান্ড মানে রিক্লেমেশন করে ল্যান্ড রিক্লেম করে ওই এটার সম্প্রসারণ কিভাবে করা যাবে সেই অংশটুকু পুনরায় একটা যাকে বলে ফিজিবিলিটি স্টাডি করে এই প্রকল্পে পরবর্তীতে সংযোজিত হবে। অর্থাৎ এই প্রকল্পটি অনুমোদন করা হয়েছে, কিন্তু তার একটা অংশ বিশেষ এখন কাজ চলবে, আর বাকি যে অংশ অর্থাৎ উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ সেটার ক্ষেত্রে ল্যান্ড রিক্লেম করার ফিজিবিলিটি স্টাডি সহ এই প্রকল্প যুক্ত হবে। এমনকি সেক্ষেত্রে এই 5.5 কিলোমিটার আরো বর্ধিত হতে পারে, কেননা কুমিরা অংশে এসে এটা চট্টগ্রাম ঢাকা সড়কের বেশ কাছাকাছি চলে এসছে। ফলে এইটার ক্ষেত্রে এই পর্যবেক্ষণ দেওয়া হয়েছে এবং এইটা পুরো সমীক্ষা করে এর সাথে যুক্ত করে তখন এটা আরো সংশোধনী আকারে তখনকার বাস্তবায়িত হবে। এই প্রকল্পের এমনিতে প্রাক্কলিত ব্যয় ছিল 558 কোটি টাকা, কিন্তু এর মধ্যে ওই বাঁশবাড়িয়া ফেরিঘাটের যে অংশটুকু সেটাই কেবল এখন ব্যয় হবে, আর বাকি অংশ সংশোধনের প্রস্তাবের মধ্য দিয়ে যেহেতু অঙ্গবর্ধন ঘটবে তার ফলে হয়তো সময় এবং অর্থ বরাদ্দ বৃদ্ধি পেতে পারে, সেই দিক থেকে সেটাকে পুনঃসজ্জিত করে তখন সেটা বাস্তবায়িত হবে। প্রকল্পের সময়সীমা জুলাই 2026 থেকে জুন 2029 পর্যন্ত নির্ধারিত ছিল, কিন্তু পরবর্তীতে ফিজিবিলিটি স্টাডি অনুযায়ী এটার সময়সীমা পুনর্নির্ধারিত হবে। আরেকটি প্রকল্প হচ্ছে মেট্রো ঢাকা প্রকল্প। এটা আসলে মূলত গোরান চটবাড়ি রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্প প্রথম পর্যায়ে। এটা আসলে অনুমোদিত হয়নি, আমি এই বিষয়ে পরে আসছি। আরেকটি প্রকল্প যেটা অনুমোদিত হয়েছে সেটা হচ্ছে গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্প। এই প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগ হচ্ছে উদ্যোগী বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এটার বাস্তবায়নকারী সংস্থা। এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় হচ্ছে 4,963 কোটি 67 লক্ষ টাকা। এই প্রকল্পের আওতা হচ্ছে সারা বাংলাদেশ, অর্থাৎ 8টি বিভাগের 64টি জেলার সকল উপজেলা। এই প্রকল্পে প্রায় 5,223 কিলোমিটার ব্রিজ কালভার্ট কিলোমিটার গ্রাম সড়ক, এগুলো মূলত আসলে যেগুলো সড়ক তৈরি করা হয়েছিল কিন্তু এক ব্যাপকভাবে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা ভেঙে গেছে সেগুলোর পুনর্নির্মাণ কিংবা মেইনটেনেন্সের কাজটি করা হবে। একই সাথে প্রায় 7,000 মিটার ব্রিজ কালভার্ট এখানে পুনর্বাসনের কাজটাও এই প্রকল্পের অন্তর্ভুক্ত আছে। তাহলে 5,223 কিলোমিটার গ্রামীণ সড়ক এবং 7,000 মিটার ব্রিজ কালভার্টের এই পুনর্বাসনের প্রকল্প। এই ক্ষেত্রে যেটা পর্যবেক্ষণ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য আমাদের সদস্যবৃন্দ সকলেই বলেছেন যে যেহেতু এই রাস্তাগুলো তৈরি করা হয় এবং দ্রুতই ভেঙে যায়, সেই ক্ষেত্রে আধুনিক বিভিন্ন যে প্রযুক্তি তার মধ্যে যেটা একটা আছে রাবার বিটুমিন ব্যবহার করা, সেটার একটা প্রস্তাব এখানে আছে এবং তার কিছু পরীক্ষামূলক ব্যবহারও হয়েছে এবং সেটা বেশ কার্যকরী, অনেক বেশি টেকসই। কিন্তু রাবার বিটুমিন ব্যবহার করার কাজটা লার্জ স্কেলে বৃহৎ আকারে করার মতো এখনো সক্ষমতা তৈরি হয়েছে কিনা সেটা নিয়ে যেহেতু এখনো পুরোটা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে প্রমাণিত হয়নি, যার ফলে প্রথম বছরে 100 কিলোমিটার এবং পরবর্তী বছরগুলোতে অভিজ্ঞতা সাপেক্ষে এটা প্রয়োজনীয় ভাবে বাড়ানোর ব্যাপারে এখানে প্রস্তাব আছে এবং সেটা সংযোজন করেই সেই শর্তাধীনে এই প্রকল্পটি অনুমোদন করা হয়েছে। এরপরে যে প্রকল্পটি অনুমোদন করা হয়েছে সেটা হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ। এই প্রাণী সম্পদ অধিদপ্তরের এই প্রকল্পটি বেশ দীর্ঘদিন ধরে চলছে, প্রায় 8 বছর ধরে। এই প্রকল্পের যে ঢাকায় বিশেষত তার হেড অফিসের যে সাইট, সেখানে সেই কাজটা বেশ দীর্ঘ বিলম্বিত হয়েছে এবং সেগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে প্রকল্পটির কাজ প্রায় শেষ পর্যায়ে
এই প্রকল্পের মূল অনুমোদন হয়েছিল 220 কোটি 58 লক্ষ 81 কোটি টাকা। প্রথম সংশোধনে এটা 252 কোটি 252 কোটি 49 লক্ষ 60 হাজার টাকায় বৃদ্ধি পেয়েছিল। এটা দ্বিতীয় সংশোধনে এসে এটা আবার কমে এসে 213 কোটি 69 লক্ষ 74 কোটি টাকা হয়েছে, এবং তৃতীয় সংশোধনীতে এখন যে প্রস্তাব করেছে সেখানেও বেশ কিছুটা টাকা কমেছে। 213 কোটি 24 লক্ষ 33 হাজার টাকা এটাতে বরাদ্দ এখন আছে। এই প্রকল্পের এলাকায় 8টি বিভাগের 64 জেলার 495টি উপজেলার মধ্যে এই প্রাণী সম্পদ অধিদপ্তরের সক্ষমতা তৈরি করার কাজ এখানে আছে। প্রকল্পটি অনুমোদন করা হয়েছে, যেহেতু এটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এরপরে যেটা অনুমোদন করা হয়েছে জামালপুর জেলার মাদারগঞ্জে 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র। এইটা একটি লাইন অফ ক্রেডিট, ভারতীয় লাইন অফ ক্রেডিটের একটা প্রকল্প। এই প্রকল্পে মূল অনুমোদন ছিল 1511 কোটি 79 লক্ষ 36 হাজার টাকা। এটার প্রথম সংশোধনীতে 1510 কোটি 16 লক্ষ 37 কোটি টাকা এসেছিল। দ্বিতীয় সংশোধনী প্রস্তাবে এর কিছুটা ব্যয় বৃদ্ধি পেয়েছে, এবং এর মধ্যে ডলারের যে রেট পরিবর্তন, এক্সচেঞ্জ রেটটা পরিবর্তন ঘটেছে। আগে 84 টাকা ছিল, তারপরে এটা যখন করা হয় তখন 110 টাকা হিসেবে ধরা হয়েছে। 22 পরেরটা, এটাতে 110। যাই হোক, তো এখানে জিওবি ফান্ড আছে 315 কোটি 91 লক্ষ 71 হাজার টাকা, আর প্রকল্প ঋণ আছে 1248 কোটি 96 লক্ষ 27 হাজার টাকা। নিজস্ব অর্থ আছে 47 কোটি 12 লক্ষ 15 হাজার টাকা। তো এই প্রকল্পটির যে এলাকায় এই প্রকল্প তখন 100 মেগাওয়াট করার প্রস্তাব ছিল, তখন প্রায় ওই 3.5 একর জমিতে 1 মেগাওয়াট তৈরি হওয়ার ছিল। কিন্তু বর্তমানে এসে যেহেতু প্রযুক্তিগত উন্নতি ঘটেছে, যার ফলে আরো কম জায়গায় এই প্রকল্প অর্থাৎ 1 মেগাওয়াট তৈরি হয়। ফলে আমাদের এখানে 100 মেগাওয়াট তৈরির জন্য এই পুরো প্রায় 350 একর জমি এখানে আছে। 325.65 একর ভূমি এখানে আছে। এটা পুরোটা লাগবে না, 100 মেগাওয়াটে এর চাইতে আরো কম জমি লাগবে, এবং যে জমিটা বেঁচে যাবে সেই জমিতে আরো 15 মেগাওয়াট বেজ লোড সহ আরো সম্প্রসারণ করার জায়গাটা যুক্ত হবে। তো এই প্রকল্পটিও অনুমোদন করা হয়েছে। আরেকটি প্রকল্প অনুমোদন করেছে ঢাকার ডেস্কো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ। এটা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই পিএলসি ডেস্কো, এটা হচ্ছে বাস্তবায়নকারী সংস্থা, বিদ্যুৎ বিভাগ হচ্ছে উদ্যোগী বিভাগ। মূল অনুমোদিত হচ্ছে 2272 কোটি 47 লক্ষ 73 কোটি টাকা। প্রথম সংশোধনীতে এটা 2899 কোটি 71 লক্ষ 66 হাজার টাকা এটার প্রথম সংশোধনীতে ব্যয় বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে জিওবি 442 কোটি 16 লক্ষ 99 হাজার টাকা, আর প্রকল্প ঋণ এডিবির কাছ থেকে আছে 1951 কোটি 1951 কোটি 16 লক্ষ 73 কোটি টাকা। সংস্থার নিজস্ব অর্থায়ন আছে 506 কোটি 37 লক্ষ 94 কোটি টাকা। এটার প্রথম সংশোধনী প্রস্তাবে এটা যদিও প্রকল্প শুরু হয়েছিল 2022 সালের মার্চ থেকে, এটা 26 পর্যন্ত সময়সীমা ছিল। এখন 2 বছর মেয়াদ বৃদ্ধি করে এটা মার্চ 2028 পর্যন্ত সময় বৃদ্ধি চাওয়া হয়েছে। এই প্রকল্পটি অনুমোদন করেছে। এখানেও কিন্তু ওই বড় আকারে যে ডলার এক্সচেঞ্জ রেটের আছে, এবং এইখানে ডলার এক্সচেঞ্জ রেট 122 কোটি টাকা হিসেবে ধরা হয়েছে, এটা সময়ের কারণে। এরপরে যে প্রকল্পটি অনুমোদন করা হয়েছে সেটা হচ্ছে রামু সেনানিবাসের জন্য অবকাঠামো উন্নয়ন প্রকল্প। রামু সেনানিবাসে আমাদের যে সৈনিকরা থাকেন
তার বেশ উল্লেখযোগ্য অংশ, মানে ৮,০০০-এর উপরে প্রায় সৈনিকদের এখন কোনো বাসস্থান, মানে থাকার জায়গা নেই। নানাভাবে তারা কিছুটা যাকে বলে যে স্বল্প জায়গায় অনেক মানুষ একসাথে থাকেন, কিছু টিন শেডের মধ্যে থাকেন। তো এই প্রকল্পটি একটি সম্পূর্ণ মানে সরকারি অর্থায়ন অর্থাৎ জিওবি ফান্ডে এর পরিচালিত হবে। এটার মূল প্রাক্কলিত ব্যয় হচ্ছে ১,৩১১ কোটি অর্থাৎ ১,৩১১ কোটি ৫৩,৬১ কোটি টাকা। প্রতিরক্ষা মন্ত্রণালয়, উদ্যোগী মন্ত্রণালয়, সেনা সদর যে ইঞ্জিনিয়ারিং চিফ শাখা MIS, তারা এটা বাস্তবায়ন করবে। এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী একটা বিশেষ পর্যবেক্ষণ দিয়েছেন, সেটা হচ্ছে যে এখানে কিছুটা পাহাড়ি এলাকার মতো, মানে উঁচু নিচু এলাকা আছেন, ওটা বিশেষ প্রাকৃতিক অবস্থা। কোনোভাবেই যাতে এই উঁচু নিচু কিংবা পাহাড়ি এলাকাটাকে, প্রাকৃতিক অবস্থাটাকে মানে নষ্ট না করা হয়। অর্থাৎ বিল্ডিং এর নকশাটাই হবে এমন ভাবে যে যেখানে উঁচু সেখানে উঁচু থাকবে, যেখানে নিচু সেভাবেই নকশাটা প্রণয়ন করার জন্য। অর্থাৎ পাহাড় কেটে সমান করে তারপর বিল্ডিং বানানো, এইভাবে না করে প্রাকৃতিক অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে নকশা তৈরি করে এই ইয়েটা করতে হবে। এই মোট 10টি প্রকল্প আপনার এখানে অনুমোদিত হয়েছে। আর যে প্রকল্প দুটি অনুমোদিত হয়নি তার মধ্যে একটি হচ্ছে $40,000 থেকে 55,000 ডেড ওয়েট টনেজের দুটি প্রোডাক্ট অয়েল ট্যাঙ্কার জাহাজ অর্জন, মানে জাহাজ ক্রয় করা হবে। এই প্রকল্পটি জিওবি ফান্ডে ১৪৫৭ কোটি ৮০,৩৪,০০০ টাকার প্রকল্প। এই প্রকল্পটি আসলে অনুমোদিত না হওয়ার কিংবা সিদ্ধান্ত না হওয়ার কারণ হচ্ছে কিছুটা বলতে পারেন যে স্থগিত আছে। কারণ প্রায় সমজাতীয় একটি প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন সফরে গিয়েছেন তখন আরো 4টি এইরকম জাহাজ কেনার ব্যাপারে একটা MOU সাইন হয়েছে। এখন এই যে আমরা যেটা আসলে কিছুটা পরে আলোচনা করব, যে বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে ওভারল্যাপিং হয়, ডুপ্লিকেশন হয়, দ্বৈততা আছে। এই জায়গাগুলো নিয়ে আমরা আসলে দীর্ঘদিন ধরে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেছি এবং সেখানে এইগুলোর সমজাতীয় প্রকল্পগুলোকে কিভাবে এক জায়গায় করে ওইগুলোকে দেখা যে এটা আসলে সমজাতীয় কিনা, একই প্রকল্পে সেটা মার্জ হতে পারে কিনা, আলাদা আলাদা থাকলে সেটা দ্বৈততার ব্যাপারটা ঘটছে কিনা, এই বিষয়গুলো আমরা কথা বলেছি এবং এই কাজটা চলমান, প্রায় শেষ পর্যায়ে। সেইটা বিবেচনা করে এটা মানে সমজাতীয় প্রকল্পের সাথে আবার মিলিয়ে দেখতে হবে যে এখানে দ্বৈততা যাতে পরিহার করা যায় এবং তারপরে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এর বাইরে আরেকটি প্রকল্প যেটা এখানে সিদ্ধান্ত হয়নি, সেটা হচ্ছে উদ্যোগী মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, বাস্তবায়নকারী সংস্থা পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের নাম হচ্ছে মেট্রো ঢাকা প্রকল্প। এটা হচ্ছে গোরান চটবাড়ি রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্প। এটিও প্রাক্কলিত ব্যয় 567 কোটি 4,51,000 টাকা। এই প্রকল্পের বিশ্বব্যাংকের ঋণ আছে 424 কোটি 72,61,000 টাকা। জিওবি ফান্ড আছে 142 কোটি 31,90,000 টাকা। এইটা আসলে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের মুখ্য সচিবকে দায়িত্ব দিয়েছেন যে একটা ঢাকার তুরাগ নদী থেকে একেবারে বুড়িগঙ্গা পর্যন্ত এই সমস্ত নদী এবং যে জলাধারগুলো আছে সেগুলোর ব্যাপারে একটা সমন্বিত পরিকল্পনা করার। সেই সমন্বিত পরিকল্পনার আলোকেই
এটাকে আবার নতুন করে যাতে আমরা বিবেচনায় রাখতে পারি। আমরা একটা সাধারণ ধারণা পেয়েছি যে প্রায় সম্ভবত 11টি প্রকল্প নানাভাবে এখানে ক্রিয়াশীল আছে। এই প্রত্যেকটি প্রকল্পের মধ্যে যাতে আবারও একই দ্বৈততা পরিহার করে প্রকল্পগুলোকে সমন্বিত প্রকল্পে পরিণত করা যায় এবং ঢাকা শহরের পুরো পানি ব্যবস্থাপনাটাকে এবং জলাধারগুলোকে নতুন করে একটা সাধারণ কম্প্রিহেন্সিভ পরিকল্পনার আওতায় আনা যায়, তার জন্য এইটাকে আপাতত অনুমোদন না করে পুনরায় এই বিষয়ে বৈঠক করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং বৈঠক করেই তারপরে এই প্রকল্পগুলো আসলে বাস্তবায়িত হবে। তো এই মোট 12টি প্রকল্পের মধ্যে 10টি প্রকল্প অনুমোদন হয়েছে, 2টি প্রকল্প স্থগিত আছে। এগুলোকে আমাদের রিভিউ করে তারপরে আমরা সেগুলো সিদ্ধান্ত গ্রহণ করব। এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের কি বলে যে প্রকল্প সংক্রান্ত আমাদের ব্রিফিং। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা করবেন। তার আগে আরেকটি কাজ আমরা সেরে নিই, সেটা হচ্ছে যে আপনারা এই বইটি দেখছেন, আসলে মূলত এর 2টো ভলিউম আছে। এই 2টো ভলিউম আজকে মাননীয় প্রধানমন্ত্রী মোড়ক উন্মোচন করেছেন। আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগ, যার সদস্য মহোদয় এখানে উপস্থিত আছেন, মানে সাধারণ অর্থনীতি বিভাগ এর উদ্যোগী প্রতিষ্ঠান। এইটা মূলত বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগ এই 5 ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক প্রণয়নের উদ্যোগ গ্রহণ করে এবং 18ই মে খসড়া অনুমোদন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী সেটা জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় অনুমোদন করেন এবং এটা আসলে চূড়ান্ত আকারে আজকে এর মোড়ক উন্মোচন করা হলো এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটা মোড়ক উন্মোচন করেছেন। এই বিষয়ে যদি কোনো কথা বলার থাকে আমি সাধারণ অর্থনীতি বিভাগের জি সদস্য ডক্টর মঞ্জুরকে এ বিষয়ে কথা বলার জন্য একটু বলবো, আর এরপরে আপনাদের প্রশ্ন আমরা গ্রহণ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে আমরা সরকার ক্ষমতা গ্রহণের পরপরই এর উদ্যোগ গ্রহণ করেছি, অনেকেই জানেন। এখানে 2টো ভলিউম আমরা পাবলিশ করেছি। প্রথমটা নাম হচ্ছে 5 ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট। আমরা বাংলা ট্রান্সলেশনটা এখনো করিনি, এটা হয়তো সহসায় আমরা শুরু করব। এটার কয়েকটা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে আগের পরিকল্পনা দলিলগুলোর মধ্যে গতানুগতিক ধারা এটা করা হয়নি, এটার নামে পরিবর্তন আছে, ভিতরে কন্টেন্টে পরিবর্তন আছে। আমরা 5টা ভাগে ভাগ করে এই পরিকল্পনা দলিলটি প্রণয়ন করেছি। 5টা ভাগ সরকারের যে রাজনৈতিক ইশতেহার আছে তার সাথে মিলিয়ে 5টা পিলারকে আন্ডারে আমরা 11টা ইকোনমিক ক্লাস্টার ভাগ করেছি বিভিন্ন টপিকগুলোকে, এবং যাতে করে ক্লাস্টার ওয়াইজ সিমিলার টাইপ অফ জিনিস থাকে। এবং এই পরিকল্পনা উন্নয়ন কৌশলপত্রের আরেকটা বৈশিষ্ট্য হলো এটা প্রত্যেকটা স্ট্র্যাটেজিক প্রায়োরিটি নির্ধারণ করা হয়েছে বিভিন্ন এরিয়াতে, এবং সেই অনুযায়ী কোন মন্ত্রণালয় কি কাজ করবে, কারা লিড হবে, লিড হবে সেগুলো নির্ধারণ করা হয়েছে। এবং এতে করে এই দলিলটি বাস্তবায়নের জন্য একটা ফ্রেমওয়ার্ক দেওয়া হয়েছে। 4টা কমিটির প্রস্তাব করা হয়েছে। একটা হচ্ছে অ্যাডভাইজারি কাউন্সিল থাকবে, কমিটি থাকবে যারা দেশের প্রতিযোগিতা ইকোনমিস্ট এক্সপার্ট, তারা মূল্যায়ন করবেন। মাঝে মধ্যেই আমরা বসবো এটা নিয়ে। এছাড়া একটা কোঅর্ডিনেশন কমিটি প্রস্তাব করা হচ্ছে, যেখানে হয়তো আমাদের মাননীয় অর্থ পরিকল্পনা উপদেষ্টা বা মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী এটা লিড করতে পারেন। সেখানে সেটা নিয়ে প্রতি 3 মাস অন্তর এই পরিকল্পনার বা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হবে। প্রতি 6 মাস অন্তর মাননীয় অর্থমন্ত্রী নেতৃত্বে একটা স্টিয়ারিং কমিটি বসবে, সব সচিবরা এখানে থাকবেন, তাদের সাথে আলোচনা হবে তাদের প্রগ্রেস নিয়ে। এবং ফাইনালি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা গভর্নিং কাউন্সিল আছে, যারা বছর শেষে এই রিপোর্টগুলো নিয়ে বসবেন, এই বাস্তবায়ন প্রক্রিয়াটা দেখবেন। এটা করার একটা উদ্দেশ্য হলো যে অনেক সময় অতীতে আমরা দেখেছি পরিকল্পনা প্রণয়নের দলিল করা হয়েছে, তারপরে সেটা নিয়ে ফলো আপ করা, একটা মিড টার্ম ইভ্যালুয়েশন করা হয়েছে, কিন্তু এটাতে টাইম টু টাইম প্রোগ্রেসটা রিপোর্ট করা বা চেক করা সেই মেকানিজমটা ছিল না। এবার সেই মেকানিজমটা আছে। আরেকটা হচ্ছে আমরা কিছু রিফর্মস এর বিষয়ে এখানে আলোকপাত করা হয়েছে, বিশেষ করে ল্যান্ড ইউজের উপর, বিবিএস এর ডাটার উপর বা অন্যান্য পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের উপর, যেগুলো ভবিষ্যতে হয়তো পরিকল্পিত হবে। আর একটা ভলিউম আমরা করেছি, আপনারা দেখেছেন ছোট ভলিউমটা, এটার নাম দেওয়া হয়েছে স্ট্র্যাটেজিক অ্যাকশন ম্যাট্রিক্স। সরকার ক্ষমতায় আসার পরপরই একটা সব মন্ত্রণালয়ের কাছ থেকে তাদের 6 মাস, 1 বছর এবং
5 বছরের কার্যক্রমের একটা তালিকা চাওয়া হয়েছিল। সেই তালিকা 2200 পৃষ্ঠা ছিল, সেটাকে আমরা কনসলিডেট করে প্রায় 300 পৃষ্ঠায় নিয়ে আসি এবং সেই অনুযায়ী এই জিনিসটা তৈরি করা হয়েছে। এর উদ্দেশ্য হলো যে মন্ত্রণালয়গুলো যেসব কাজ করবে বলে কমিট করেছে সেটার ডকুমেন্টেশন এখানে আছে। একটা হচ্ছে ওখানে আমরা ওভারঅল অর্থনীতিকে $1 ট্রিলিয়ন নেওয়া, জিডিপি প্রবৃদ্ধি অর্জন করা সেই লক্ষ্যে এবং অর্থনৈতিক উন্নয়ন করা যে কৌশল, সেগুলো সব ওখানে আছে। আর এখানে আছে মন্ত্রণালয়গুলো নিজেরা যেসব কাজ করবে বলে বলেছে তারও একটা ডকুমেন্টেশন হয়েছে। ফলে ভবিষ্যতে আপনারা এবং সবাই দেখতে পারবেন যে এই অনুযায়ী কতটুকু কাজ হয়েছে বা হয়। তো এই হচ্ছে মোটা দাগে এই দুটো ডকুমেন্ট। এই ডকুমেন্টটা আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা মহোদয় এবং সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং প্ল্যানিং ডিভিশন সবাইকে। আমরা খুব অল্প সময়ের মধ্যে এটা সম্পন্ন করতে পেরেছি। আমাদের প্রিপারেশন আগেই ছিল, আমরা এটা মোর ইনক্লুসিভ ওয়েতেই করেছি। এটা অ্যাডভাইজারি কাউন্সিল ছিল 37 জনের, একটা টেকনিক্যাল কমিটি ছিল, স্টিয়ারিং কমিটির মিটিং করেছি, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের মিটিং করেছি এবং এটা একটা ড্রাফট দাঁড়ানোর পরে মাননীয় প্রধানমন্ত্রী যখন এটাকে নীতিগত অনুমোদন দেন, তারপর আমরা সব মিনিস্ট্রি থেকে পাঠিয়ে তাদের মতামত নিয়েছি এবং তাদের যে মতামত আছে তাও অ্যাড্রেস করা হয়েছে। তো সেদিক থেকে এটা স্বল্প সময়ের মধ্যে করা হলেও এটা কিন্তু সব প্রক্রিয়া মেনটেন করেই করা হয়েছে এবং তাতে করে আমার মনে হয় না কারো আপত্তি আছে। আর এটাকে আমরা একটা লিভিং ডকুমেন্ট বলছি, যাতে করে ভবিষ্যতে এটা টাইম টু টাইম রিভিউ করা যায়, যাতে করে ওয়ান্স ফর অল এরকম কিছু না হয়। এটা প্রয়োজনে রিভিউ করা যাবে প্রতি 1 বছর অন্তর। যখন আপনি প্রধানমন্ত্রী বসবেন, কোনো টার্গেট যদি অ্যাচিভ না হয় সেগুলো কি করা যাবে বা কিভাবে হবে সেটা দেখা যাবে। আর এখানে প্রত্যেকটা স্ট্র্যাটেজিক প্রায়োরিটিসকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যেটা 3R স্ট্র্যাটেজি বলা হচ্ছে সরকার পক্ষ থেকে, একটা রিকভারি, তারপর রেস্টোরেশন এবং রিকভারি, তারপর রেস্টোরেশন এবং অ্যাক্সেলারেশন। হ্যাঁ, এই 3টা ভাগে আমরা ভাগ করেছি, যেটা দ্বারা যেটা হবে যে রিকনস্টিটিউশন এন্ড অ্যাক্সেলারেশন। অর্থাৎ প্রথম ধাপে 1 বছরের মধ্যে সরকার চাইবে অর্থনীতির রিকভারি, পুনরুদ্ধার কতটুকু করা যায়, তারপর এটাকে রেস্টোর করা বাই নেক্সট 2 to 3 ইয়ার্স এবং তারপর 3 to 5 ইয়ার্সের সরকারের লক্ষ্য হচ্ছে যে এটাকে মানে রিবিল্ডিং করে এটাকে অ্যাক্সেলারেট করে। সেটা গ্রোথে হতে পারে, সেটা দারিদ্র বিমোচনে হতে পারে, সে সর্বত্র হতে পারে। তো এটা একটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলি, আপনারা অনেকে আমাকে চিনেন, যে আমি মনে করি এটা আমার নিজের জন্য একটা সন্তুষ্টির বিষয় যে আমরা যে সময়ের মধ্যে দিয়ে অল্প সময়ের মধ্যে কাজটি করেছি। ভুল ত্রুটি হয়তো থাকতে পারে, সেটাকে আমরা রিভাইজ করার স্কোপ আছে, বাট এটা আমি মনে করি যে এটা অনেক কম্প্রিহেন্সিভ একটা ডকুমেন্ট হয়েছে, আপনারাও ফলো করতে পারবেন ওভার টাইম। আর এই ডকুমেন্টগুলো আজকের মধ্যে হয়তো অনলাইনে প্ল্যানিং ডিভিশনের ওয়েবসাইট, ডিইডির ওয়েবসাইট। প্রথমত লোকাল গভর্নমেন্ট নির্বাচনের সাথে আসলে এটার কোনো সম্পর্ক নেই। এটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগ এই প্রকল্পটি গ্রহণ করেছে। মূলত বাংলাদেশে বাংলাদেশের প্রায় প্রতিটি উপজেলাতেই অনেক রাস্তা আছে যেগুলো নির্মাণের পরে দীর্ঘদিন কোনো রকম মেইনটেনেন্স করা হয়নি। ফলে রাস্তা একেবারে ভেঙে চুরে এমন অবস্থায় আছে যে মানুষের চলাচলে খুব অসুবিধা হয়। ফলে নতুন সরকার দায়িত্ব পাওয়ার সাথে সাথেই আপনারা এটা সকলেই উপলব্ধি করেন, কিছুটা জানেনও, যে প্রত্যেকের কাছেই নানা ধরনের রাস্তা সংস্কারের ব্যাপারে ডিও লেটারগুলো এসছে। এখন এই যে সংস্কারের যে ডিও লেটার, এটা তো মানুষ যখন নির্বাচিত হয়, নির্বাচিত প্রতিনিধির কাছ থেকে দ্রুতই এই সব বিষয়গুলো আশা করতে থাকে। তো এখন এটা সারা দেশে এগুলোকে যাচাই বাছাই করা হয়েছে যে কোন রাস্তাগুলো একেবারে অগ্রাধিকার ভিত্তিতে করা দরকার, যেখানে মানুষ খুবই দুর্ভোগের মধ্যে আছেন। সেই হিসেবেই 5000 উপরে কিলোমিটার রাস্তা এখানে। এটা কিন্তু আসলে এক ধরনের মেইনটেনেন্স, রিপেয়ারিং, মেইনটেনেন্স না বলে এটাকে রিপেয়ারিং বলা দরকার। রিপেয়ারিং এর পরে মেইনটেনেন্সের ব্যাপারটিও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এখানে বলেছেন যে এটা যুক্ত রাখতে হবে, কারণ আমাদের রাস্তা করে দিয়ে আসার পরে আর কেউ এখানে থাকে না। এখন যেমন আমরা ব্রিজের মেইনটেনেন্সের প্রজেক্ট নিয়েছি, কিন্তু এই ধরনের রাস্তার মেইনটেনেন্সের তো সবচেয়ে দুর্বল জায়গা, সেইটাও একটা কিভাবে শক্তিশালীকরণ করা যায় তার জন্য প্রাতিষ্ঠানিক আয়োজন এবং নজরদারি থাকতে হবে। 7000 মিটার যে ব্রিজ কিংবা কালভার্ট যুক্ত করা হয়েছে, এগুলো মূলত ছোট কালভার্ট এবং ছোট ছোট ব্রিজগুলো, এইগুলো কিন্তু মেরামতেরই ব্যাপার। আপনি লক্ষ্য করবেন যে এখানেও কিন্তু এটা মেরামত করার জায়গা থেকেই বলা হয়েছে। নতুন নির্মাণের জায়গাটি নিয়ে আরেকটি প্রকল্প আসছে। তো সুতরাং এখানে নিশ্চয়ই যেসব ব্রিজ হয়েছে, রাস্তা নাই,
এগুলো তো ঘটনা, এগুলো তদন্ত হওয়া উচিত এবং তদন্ত নিশ্চয়ই করা হবে। কিন্তু যে প্রসঙ্গটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই ধরনের কোনো বিষয় এখানে যুক্ত নাই। এগুলো আসলে মূলত যেসব চলাচলের রাস্তার মধ্যে মানুষের দুর্ভোগ আছে, সেই দুর্ভোগ লাঘবের জন্য প্রকল্পটি গ্রহণ করা হয়েছে এবং এটা আরো দ্রুততর সময় করা গেলে ভালো হতো আর কি, সেই চাপটা আছে। এটা গেলে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে জামালপুরের মাদারগঞ্জে, এই জামালপুরের মাদারগঞ্জের এই প্রকল্পটি আসলে মূলত গ্রহণ করা হয়েছিল এপ্রিল মাসের 2022 সালের এপ্রিল মাসে। এটা গ্রহণ করা হয়েছিল সেপ্টেম্বর মাসে, 2021 সালের সেপ্টেম্বর মাসে। এটা সময়সীমা নির্ধারণ করা ছিল 2024 সালের আগস্টে এটা শেষ হবে, কিন্তু তখন শেষ হয় নাই। কিন্তু এর মধ্যেই 24 সালের যখন আমাদের 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান ঘটে গেল, সেই গণ অভ্যুত্থানের পরে এখানে যারা মানে কি বলে, যারা পিডি ঠিকাদার, তারা সবাই আসলে মানে তারা হারিয়ে গেলেন না, পালিয়ে গেলেন অথবা হারিয়ে গেলেন অথবা তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম একটা বাস্তবতা তৈরি হয়েছে। এই বাস্তবতা তৈরির পরে সেপ্টেম্বর 2021 সাল হতে আবার এটা বর্ধিত করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় এটা 2025 সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সেই বর্ধিত করার পরে আমরা দেখলাম যে সেখানে আসলে খুব বেশি কোনো কাজের অগ্রগতি হয় না। এর কারণ হচ্ছে যে ওই যে পিডিরা চলে গেল, একটা সম্ভাবনা, সেটার জায়গা থেকে অন্তর্বর্তী সরকার এটার বেশ তদন্ত করেছে। তো সেই সব জায়গাগুলো বিবেচনা করেই কিন্তু তারপরে এই বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে এখন কাজটা আবার নতুন করে শুরু হচ্ছে। এবং যেহেতু আমাদের বিদ্যুতের অবস্থা আপনারা সবাই জানেন, সেই কারণে এবং সরকার, এই বর্তমান নির্বাচিত সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা গুরুত্বপূর্ণ মানে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে আমাদের আত্মনির্ভর যে জ্বালানি নীতি এবং বিদ্যুৎ নীতি, সেটার অংশ হিসেবে বিদ্যুৎকে যথাসম্ভব সৌর বিদ্যুতের উপরে কিংবা রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভর করা, এবং সেইটার লক্ষ্য হিসেবে সৌর বিদ্যুৎকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। এবং একটা লক্ষ্যমাত্রা ঠিক হয়েছে যে এই 5 বছর মেয়াদে 10,000 মেগাওয়াট পর্যন্ত সৌর বিদ্যুৎ উৎপাদন করার। সেই ক্ষেত্রে এটা যেহেতু ইতিমধ্যে কাজ অনেক দূর এগিয়েছে এবং এই কাজটাকে দ্রুততার সাথেই সরকার আবার শুরু করতে চেষ্টা করেছে এবং সে কারণেই এই ধারাবাহিকতায় এটাকে অনুমোদন করা হয়েছে। ফলে এই দিক থেকে মাঝখানের যে সময় নষ্ট হওয়ার কারণ সেটা আপনারা জানেন, অভ্যুত্থান পরবর্তীকালে যে বাস্তবতা সৃষ্টি হয়েছে এবং সেইখানে পিডি সহ ঠিকাদারদের উধাও হয়ে যাওয়া, সেটা একটা বিষয় হিসেবে কাজ করেছে। আর ডেস্কোর কথা যেটা বললেন, হ্যাঁ মানে প্রশ্ন তো ডেস্কোর, আপনার প্রশ্নটা ডেস্কোর এই প্রকল্পকে সূত্র ধরে যে জায়গার সাথে তুলনা করলেন সেটার সাথে তুলনীয় নয়। কারণ হচ্ছে এই প্রকল্পটির যে অবকাঠামো সেটা কিন্তু কোনো বিল্ডিং না, অর্থাৎ কোনো, এইটা মূলত হচ্ছে যে এখানে বেশ কিছু ইয়ে তৈরি হবে, সাবস্টেশন তৈরি হবে। না ওইখানে তো একটা না, কিন্তু এখানে এই ধরনের ব্যবস্থা নেই। আমরা দেখেছি যে সমস্ত ইয়েগুলো হচ্ছে ছবি জায়গা আছে, এখানে মূলত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করার জন্যই এই প্রকল্পটি নেওয়া হয়েছে এবং এটাতে মূলত ওই ধরনের কাজগুলোই হবে এবং সেটা ছবির মাধ্যমে আমরা পরিষ্কার হয়েছে যে কি ধরনের কাজ ইতিমধ্যেই হচ্ছে। ফলে এইটার মধ্যে মানে কোনো আতিশয্য নাই আর কি, যে অপ্রয়োজনীয় অর্থ ব্যয় হচ্ছে এবং বিলাসবহুল কিছু করা হচ্ছে, সেরকম কোনো উপাদান অঙ্গ এই প্রকল্পটির মধ্যে নাই। ফলে বিদ্যুৎ ব্যবস্থার আরো বেশি কি
কি বলে যে নিরাপদ, সাশ্রয়ী এবং এফিশিয়েন্ট বিদ্যুৎ ব্যবস্থা রাখতে হলে এই ধরনের পরিবর্তনগুলো কিংবা অবকাঠামোগুলো দরকার আছে। আর কোনো প্রশ্ন যদি না থাকে, বেকার ভাতা দেওয়ার বিষয়ে আসলে না আপনারা কেউ লাঞ্চ করেন না আমার ধারণা। এটা হচ্ছে যে প্রথমত যে ম্যানিফেস্টোতে থাকলে বা আমাদের এখানে না থাকলে এটা করা যাবে না, কোনো বাধ্যবাধকতা নাই, সরকার চাইলে করতে পারে। যেটা আমাদের কনসিডারেশন ছিল, সরকারের ফিসকাল স্পেসটা আপনাদেরকে দেখতে হবে, সরকার রাজস্ব আয় দেখতে হবে। সরকার বরং ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের মধ্যে বা ইউনিভার্সালি সবাইকে অ্যাপ্লাই করেছে। এটা হলো কিন্তু মানে পরিবারের একজন মহিলা যদি পায়, যিনি হাউস হোল্ড হেড, তিনি যদি পায় তাহলে তার পরিবারে যদি বেকার কেউ থাকে সেও পায়। মার্জিনালাইজড পিপলদের জন্য সোশ্যাল সেফটি নেটের আয়োজন মানে ব্যবস্থা রাখা হয়েছে। ইমাম মুয়াজ্জিন যারা আগে বেতন ভাতা পেত না তাদেরকে দেবে। আমাদের মূল্যই হচ্ছে যে আমরা বেকারকে ভাতা দিয়ে তাকে চালানো চাই এবং কর্মসংস্থান করতেছে। এই ডকুমেন্টটা আগামী 5 বছরে কত কর্মসংস্থান হতে পারে কোন সেক্টরে, সেটা একটা ক্লিয়ার ম্যাপ দেওয়া আছে। এবং সেক্ষেত্রে যদি প্রপারলি ইনভেস্টমেন্ট হয়, প্রপারলি অন্যান্য জিনিসগুলো ঠিক থাকে, তাহলে একটা বড় সংখ্যক বরং সেদিক থেকে সরকার যদি আমরা যদি অর্থনৈতিক ভাবে আরো সমৃদ্ধ হতে পারি তাহলে বেকার ভাতা দেওয়া যেতে পারে। কিন্তু এই মুহূর্তে আমরা এটা নিয়ে মানে সরকার সামাজিক সুরক্ষা খাতে ব্যাপক বিনিয়োগ করছে, সবচেয়ে বড় খাত এটা। 1-2 হচ্ছে যে শিক্ষা, স্বাস্থ্য সহ প্রযুক্তিগত প্রশিক্ষণ, এই সমস্ত প্রশ্নে যেখানে তরুণদেরকে আসলে কর্মসংস্থানের জন্য উপযোগী করে তোলা যাবে এবং বিনিয়োগ নির্ভর একটা কর্মসংস্থানমুখী উৎপাদনশীল একটা অর্থনীতি গড়ে তোলার, ওইটাই হচ্ছে মূল ফোকাস। এই কাজটা হচ্ছে কখন? যখন আমরা অর্থনীতির পুনরুদ্ধার কালে আছি। এখন পুনরুদ্ধার কালে যদি আপনি সবকিছু আসলে অ্যাডাপ্ট করার জায়গাটা নেই। এখানে মানুষকে যেমন স্বস্তি দেওয়া, আবার একদিকে বিনিয়োগের জায়গায় যাওয়া, সেটা সুরক্ষা খাত, অন্যদিকে হচ্ছে বিনিয়োগ নির্ভর অর্থনীতি, তার জন্য উপযোগী হিউম্যান ডেভেলপমেন্টের জন্য শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং প্রযুক্তির মধ্যে বিনিয়োগ। এই কাজগুলোর মধ্য দিয়েই আসলে মানে একটা ভিত্তি নির্মাণ করা হচ্ছে এবং পরবর্তীকালে হয়তো পরবর্তী বিবেচনা, অর্থনীতি উত্তরণের এবং পুনর্গঠনের সাথে সাথে আমরা হয়তো পরবর্তী সিদ্ধান্তগুলো নিতে পারব। আপনি কি প্রশ্ন করতে চেয়েছিলেন? এখানে 115 কোটি টাকা প্রকল্প, এর মধ্যে 65 কোটি টাকা হলো যে পরামর্শক ব্যয় সহ বিভিন্ন ব্যয়। এই প্রকল্পে এত পরামর্শক ব্যয় আসলে কি এখন? আমার আরেকটা প্রশ্ন, আপনারা 2টা প্রকল্প আজকে অনুমোদন করেননি, এটা কারণ আপনি বলেছেন যে সমজাতীয় প্রকল্প বিবেচনায় আছে কিনা সেটা দেখার জন্য, পরীক্ষা করার জন্য। এই কাজটা তো পরিকল্পনা কমিশনে করার কথা, এটা পিএমএফ পর্যন্ত আসার পরে এটা কেন হচ্ছে? এই বিষয়ে একটু কথা বলি। আসলে এই বিষয়ে আমি একটু কথা বলি। আমরা গত 6 মাস ধরে আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়ে মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী মহোদয় এবং উপদেষ্টা মহোদয় এখানে কাজে যুক্ত হয়েছেন। মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের নির্দেশনায়, আর সার্বিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী তো নির্দেশনা দিয়েছেন, সেই জায়গা থেকে গত 180 দিনে আমরা কতগুলো কাজ প্রায়োরিটি ভিত্তিতে ঠিক করেছি। তার মধ্যে একটা বড় কাজ ছিল আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং ফ্রেমওয়ার্কটা তৈরি করা। এইখানে এটার গুরুত্বপূর্ণ একটা উপাদান আছে, এটা কেবল পরিকল্পনা নয়, এটা বাস্তবায়নের একটা নির্দেশিকা। সেই জায়গাটা এটার গুরুত্বপূর্ণ উপাদান, সে কারণে নামটা বদল হয়েছে স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক। দ্বিতীয় একটা কাজ আমরা হাতে নিয়েছি, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে প্রকল্পগুলো পিসমিল আকারে আসে এবং এর মধ্যে ধরুন একটা মন্ত্রণালয়ে 300টি প্রকল্প আছে, কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ে 300-এর উপরের প্রকল্প আছে, সবুজ পাতা এবং চলমান প্রকল্প আপনি মিলিয়ে নিলে। ফলে যখন একটা প্রকল্প আপনার সামনে আসে তখন ঠিক আপনার পক্ষে 380-র সাথে মিলিয়ে নেওয়াটা খুব কঠিন হয়, কিন্তু এটা মানে প্র্যাকটিক্যালি খুব কঠিন। আমরা সেই কারণে এই ধরনের অভিজ্ঞতা থেকে আমরা একটা দিক নির্দেশনা দিয়ে তৈরি করেছি, সেটা আমাদের সকলের পরামর্শ। তো সেই দিক নির্দেশনাটা হচ্ছে যে আমাদেরকে কর্মসূচি ভিত্তিক ক্লাস্টার প্রকল্পের দিকে দিতে হবে। আমরা যদি দেখি কথার কথা সড়ক রক্ষণাবেক্ষণ, এটা একটা প্রোগ্রাম, এই রক্ষণাবেক্ষণের কয়টি প্রকল্প আছে, সেই প্রকল্পগুলোকে যদি আমরা একসাথে করি তাহলে দেখা যাবে তখন সমজাতীয়গুলোর মধ্যে আমরা
মানে কোথায় ওভারল্যাপিং হচ্ছে, ডুপ্লিকেশন হচ্ছে সেটা আমরা চিহ্নিত করতে পারছি। আবার একই সাথে মানে অনেক জায়গায় নেওয়া হয়েছে কিন্তু কোনো কোনো জায়গায় বাদ পড়ে গেছে, সেগুলোকে আমরা যুক্ত করতে পারি। তাহলে একটা প্রকল্প সব লক্ষ্য অর্জন করে না, কিন্তু একটা প্রকল্পের মধ্যে দিয়ে যে লক্ষ্য আমরা অর্জন করতে চাই সেটা যদি অপটিমাম লেভেলে আমরা পেতে হয় তাহলে আরো কতগুলো প্রকল্প দরকার। এই যে গুচ্ছাকারের প্রকল্পের চিন্তা করা এবং কর্মসূচিটা মাথায় রাখা, সেই কর্মসূচি ভিত্তিক করলেই সর্বোচ্চ ফলাফলটা আমরা পাবো। এইটা আমরা মানে ব্যাপকভাবে প্রায় 41টি মন্ত্রণালয় এবং বিভাগের সাথে আমাদের বৈঠক ইতিমধ্যে হয়ে গেছে, আরো কয়েকটি বাকি আছে, এবং এর মধ্যে সবাই কিন্তু রিভাইজড তাদের প্ল্যান পাঠাচ্ছেন। কিন্তু তার মধ্যেও দীর্ঘদিনের যে কাজের ধরন আর এইটা যে একটা ধরনের যে পরিবর্তন আমরা চাইছি সবটা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। ইতিমধ্যে গত সপ্তাহ 10 দিন আগে আমরা যখন 10 তারিখ 10th কি বলে এটা কোন মাস, আগস্ট, 10ই আগস্ট ছিল সবার পাঠানোর একটা তারিখ, এবং সেই তারিখের মধ্যে যারা পাঠিয়েছেন আমরা একটা কমিটি গঠন করেছি। আমাদের এখানে অবকাঠামো বিভাগের সদস্য সিনিয়র সচিব জনাব নিয়ামতুল্লাহ সাহেবকে প্রধান করে আমাদের সব মেম্বাররা সেটার সদস্য, আমাদের পরিকল্পনা সচিব মহোদয় সেটাকে নানাভাবে সহায়তা করছেন। এই কমিটি কাজ যেটা করছে এবং যে এইটার কতটুকু আমাদের নির্দেশনা মানে আমাদের প্রস্তাব অনুযায়ী তৈরি হলো সেটাকে তদারক করা, এবং এই কাজটা খুব দ্রুতই আর 2-1 দিনের মধ্যেই এটার রিপোর্ট তৈরি হবে। এক্ষেত্রে আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের কিছু কিছু প্রসঙ্গ তুলেছি যে 180 দিনে পরিকল্পনা মন্ত্রণালয়ের যে কাজের অভিজ্ঞতা তার মধ্যে এটা একটা বড় জায়গা, এবং এই কাজে আমরা প্রত্যেকটি মন্ত্রণালয় এবং বিভাগের মধ্যে দিয়ে এই যে ইস্তেহার এবং এই যে স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক, এটা কিভাবে এই পরিকল্পনাটা প্রতিফলিত হলো, কারণ আলটিমেটলি তো এটা বাস্তবায়িত হবে না, বাস্তবায়িত হবে তো একটা প্রকল্পের মধ্য দিয়ে। তো সেই প্রকল্পগুলো কিভাবে এটাকে প্রতিফলিত করে কিংবা ইস্তেহারকে প্রতিফলিত করে সেটা এই কর্মসূচি ভিত্তিক গুচ্ছ প্রকল্পের মধ্য দিয়ে আমাদেরকে সামনে আনতে হবে, এবং সেটা তৈরি করার কাজ চলছে। এবং এই ক্ষেত্রে আপনাদের এটাও মনে রাখা দরকার যে এই কাজটি বেশ বিরাট আকারের একটি কাজ, এবং প্রত্যেকটি এবং যথাসম্ভব দ্রুততার সাথে আমরা এটা করতে আমরা চেষ্টা করে যাচ্ছি। ফলে এটা সম্পন্ন হয়ে গেলে এই যে দ্বৈততা এবং ইত্যাদি খুব দ্রুত পরিহার হবে, এবং নিশ্চয়ই এই পর্যন্ত আর আসার প্রয়োজন পড়বে না। এটা গেল 1 নম্বর। আরেকটা কাজের কথা আমাদের বলা দরকার যে আমরা একটা রূপরেখা তৈরি করছি প্রকল্প বাস্তবায়নের। এখন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের নির্দেশিকা আছে, কিন্তু এই নির্দেশিকার মধ্যে যে সমস্ত কাজগুলো বলা আছে, যে এই পর্বগুলো বলা আছে একটা প্রকল্প বাস্তবায়ন মানে প্রক্রিয়া প্রণয়ন এবং অনুমোদন এবং তারপরে বাস্তবায়নের ক্ষেত্রে, আমরা দেখছি যে সেখানে কিছু কিছু জায়গায় সময়সীমা নির্দিষ্ট করা আছে, অনেক জায়গায় সময়সীমা নির্দিষ্ট করা নাই। এবং ইউজুয়াল প্র্যাকটিস মানে যেভাবে এটা এতদিন চলে আসছে তাতে প্রকল্পের একটা কনসেপশন কিংবা আইডিয়া অর্থাৎ একটা ধারণা থেকে ডিপিপি ফিজিবিলিটি ডিপিপি হয়ে একনেক অনুমোদন হয়ে তারপরে একেবারে কার্যাদেশ পর্যন্ত যেতে কোনো কোনো ক্ষেত্রে 1.5 বছর 2 বছর 4 বছর পর্যন্ত সময় লাগিয়ে দিয়েছে। তো এই যে অবস্থাটা, এই অবস্থা যদি থাকে তাহলে তো এই সরকার তার মেয়াদের মধ্যে প্রকল্প শুরু করবে কিভাবে? ফলে প্রকল্প বাস্তবায়নের এই নির্দেশিকার প্রয়োজনীয় সংস্কার এবং সংশোধন আমাদের করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। কিভাবে একটা টাইম বাউন্ড এবং মানে বাজেট বাউন্ড আমরা একটা প্রকল্প বাস্তবায়ন কার্যক্রমের মধ্যে যেতে পারি। তার মানে সময়ের মধ্যে প্রকল্প শেষ করতে হবে, বাজেটের মধ্যে শেষ করতে হবে, এবং সেটা করতে গেলে যে নির্দেশিকা অনুসরণ করতে হবে সেটা তো একটা লিগ্যাল বাইন্ডিংও হতে হবে সকলের জন্য। সেই জায়গাটা তৈরি করা হয়েছে, এবং আমরা আশা করি যে এটা এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের অবস্থায় আছে এবং তিনি দ্রুতই সময় দিবেন জানিয়েছেন। আমরা আশা করি যে এই জায়গাগুলো আমরা করতে পারবো। একটা ড্যাশবোর্ড তৈরি হয়ে গেছে, যে ড্যাশবোর্ডের মধ্যে সেটাও খুব শিগগিরই মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। সেই ড্যাশবোর্ডে প্রকল্প মনিটর করা হবে, কোন প্রকল্প কোন অবস্থায় আছে, এবং প্রত্যেকটি মন্ত্রণালয় যেমন দেখতে পাবে তেমনি মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়, অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় সকল প্রকল্প এই মনিটর করার এই ব্যবস্থাগুলিটা থাকবে। আমাদের পরিসংখ্যান বিভাগকে আমরা আধুনিক এবং নির্ভরযোগ্য এবং হালনাগাদকৃত একটা তথ্য ব্যবস্থাপনার জায়গায় যেতে চাচ্ছি।
যেখান থেকে পরিসংখ্যানগুলো যাতে প্রতিনিধিত্বমূলক হয়, যাতে আমরা ভালো উপাত্ত সংগ্রহ করতে পারি এবং সেখান থেকে যথার্থ তথ্যে যেতে পারি, বাস্তব সংলগ্ন তথ্যে যেতে পারি। কারণ আমাদের খুবই সঠিক তথ্য দরকার, যেখান থেকে আমাদের সরকারের উদ্যোগের ফলে কি ধরনের পরিবর্তন তৈরি হচ্ছে সেটা আমরা পরিমাপ করতে পারি। না হলে একটা কল্পিত বাস্তবতাতে আমরা আমাদের নিজেদের কাজেরই পরিমাপ ঠিক মতো পাবো না। তো এইসব কাজগুলো করা হচ্ছে। আপনার প্রশ্নের জায়গা হচ্ছে যে আমরা আশা করি যে খুব দ্রুতই এই অবস্থার অবসান ঘটাতে পারবো। আমরা লাঞ্চ করে নিয়ে আচ্ছা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারাও লাঞ্চ করেননি, আমরাও করিনি, দীর্ঘক্ষণ ধরে বৈঠকে আমরা আছি। তো আপনারা যদি আর প্রশ্ন না থাকে তাহলে এটা করে আমরা শেষ করি। আপনারা যে এই 5 বছর মেয়াদী উন্নয়ন কৌশলপত্র ঠিক করলেন, এটা নিশ্চয়ই একটা টার্গেট আছে। এই 2031 সাল নাগাদ বাংলাদেশের অর্থনীতিকে আপনারা কোন জায়গায় দেখতে চান? প্রবৃদ্ধি কেমন দেখতে চান? কনসলিডেশনের কথা বলছেন, একটা গণতান্ত্রিক মানবিক কল্যাণমুখী বাংলাদেশ তৈরি করার লক্ষ্য নিয়ে ইস্তেহার প্রণয়ন করা হয়েছে এবং এই ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে এবং সেইখানে পরিষ্কার বলা হয়েছে অর্থনীতিকে একটা ভঙ্গুর এবং ধ্বংসপ্রাপ্ত জায়গায় ফেলে রেখে গিয়েছিল, সেখান থেকে এই সরকার দায়িত্ব নিয়েছে। ফলে আমাদেরকে একটা পুনরুদ্ধার কাল পার হতে হবে এবং সেখান থেকে একটা উত্তরণের পর্ব পাড়ি দিতে হবে। আমরা প্রথম 2 বছরকে পুনরুদ্ধার কাল, 3 বছরকে আমরা উত্তরণ পর্ব এবং 5 বছরের মধ্যে এটাকে পুনর্গঠন উইথ এক্সেলারেশন, মানে আপনি হেডলাইনটা দেখবেন ফ্রম ফ্র্যাজাইলিটি টু প্রসপারিটি, মানে ভঙ্গুরতা থেকে সমৃদ্ধির দিকে যাওয়ার একটা রোড ম্যাপ তৈরি করা হয়েছে। এই রোড ম্যাপে আমরা আশা করি যে আমাদের সরকারের যাকে বলে যে কর্মকাণ্ড, যেটা প্রথম দিন থেকেই ব্যাপকভাবে চলছে এবং সমগ্র জনগণের মধ্যে ঐক্য সৃষ্টি করে এইটাকে আমরা সফল করতে পারবো। এখন তার মধ্যে অনেকগুলো চ্যালেঞ্জেস আছে। সরকার যে এই চ্যালেঞ্জগুলো আমরা বললাম যে এটা তো অতীত থেকে পাওয়া চ্যালেঞ্জ, তার মধ্যে বিদ্যুৎ এবং জ্বালানি খাত একটা বড় চ্যালেঞ্জ, যেখানে ইতিমধ্যে এটাকে একটা আমদানি নির্ভর ব্যবস্থায় পরিণত করা হয়েছিল আর লুটপাটের এক বিশাল ক্ষেত্রে পরিণত করা হয়েছিল। এখন সেই জায়গা থেকে তো রাতারাতি সৃষ্টিপেটের পরিবর্তন করা যাচ্ছে না। এখানে দুটো দিক আছে। সাম্প্রতিক যে সংকটটা সৃষ্টি হয়েছিল এটা কতগুলো বয়লারের ত্রুটির কারণে, সেগুলো ইতিমধ্যেই মেরামত সম্পন্ন হয়েছে এবং আমরা পরিস্থিতি এখানে মোটামুটি ভাবে একটা সহনীয় জায়গায় চলে আসছে, যেটাতে আমরা আগে 1 মাস আগেও ছিলাম। কিন্তু তারপরও যে অবস্থায় আমরা ছিলাম তাতে আমাদের যে চাহিদা গ্যাস এবং বিদ্যুতের অন্যান্য জ্বালানি, সেই চাহিদা অনুযায়ী আমাদের জ্বালানি এবং বিদ্যুৎ নাই। তাহলে সেইটার সমাধান কিভাবে হবে? সেই ক্ষেত্রে বলা হয়েছিল যে সরকার একদিকে নিজেদের গ্যাস উত্তোলন করার চেষ্টা করছে সর্বাত্মকভাবে, অন্যদিকে রিনিউয়েবল এনার্জিতে ব্যাপকভাবে ট্রান্সফর্ম করার চেষ্টা করা হচ্ছে। আরেকটা হচ্ছে আমাদের যে আপৎকালীন মজুদ, সেটা 1.5 মাস ছিল তেলের মধ্যে, সেটাকে 3 মাসে নেওয়ার জন্য ইতিমধ্যে প্রকল্প নেওয়া হয়েছে আরেকটা ইউনিট করার, এবং এটা 6 মাসে নেওয়ার পরিকল্পনা আছে সরকারের। কাজেই এই সব প্রকল্পগুলো কিংবা এই কর্মসূচিগুলো গ্রহণ করে কিন্তু সরকার বিদ্যুৎ ব্যবস্থাকে দ্রুত একটা এই যে বিরাট অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিকল্পনা করা হয়েছে, সেইটাকে আসলে বাস্তব রূপ দিতে গেলে জ্বালানি লাগবে। জ্বালানি খাত অন্যতম গুরুত্বপূর্ণ, বলতে পারেন প্রধান গুরুত্বপূর্ণ জায়গা। সেই জায়গাটার সমাধান না করে তো আমাদের হবে না। ফলে আমরা বলছি 1 থেকে 1.5 বছর কিংবা 2 বছর সময় লাগবে এই অবস্থাকে আমাদের উৎপাদনশীল অর্থনীতির উপযোগী করে তোলার জন্য। সাময়িক যে সংকট, সেই সংকটের জায়গাগুলো আমরা দূর করছি এবং বিভিন্ন দেশ থেকে আপাতত এই প্রয়োজন মেটানোর জন্য উৎসগুলো থেকে নতুন নতুন উৎস চিহ্নিত করা হচ্ছে, সেখান থেকে আমদানির চিন্তা করা হচ্ছে। এবং কিন্তু আপনি গ্যাস আমদানি করলেই তো হবে না, গ্যাস আমদানি করে তো এটা এলএনজি স্টেশন লাগবে, যেখান থেকে এটা কনভার্ট করে এখানে আসবে। তো সেই এলএনজি স্টেশনও তো নাই, সেটা বসাতেও তো একটা সময় লাগবে। ফলে প্রত্যেকটি জিনিসই দেখা যাচ্ছে যে প্রকল্প গ্রহণ করে সেটাকে বাস্তবায়িত করার জন্য যে ন্যূনতম প্রয়োজনীয় সময়, সেটা আমাদের দরকার। ফলে সেইটুকু জিনিস সারা দেশবাসী এখন সেইটুকু সময়ের প্রয়োজনীয়তা থাকবে এবং সেই বিবেচনাও সবার মধ্যে থাকবে, সেটা আমরা আশা করি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে
এখানে যাতে ওই টেকনোলজি ট্রান্সফার আমাদের নিজেদের লোকজন যাতে প্রশিক্ষিত হয় সেইটা কিন্তু খুব গুরুত্বের সাথে এই কারণেই নিতে বলা হয়েছে যে ওই দিকটা বিশেষভাবে যাতে গুরুত্ব দেওয়া হয়। আপনাদের সবাইকে আপনাদের ধন্যবাদ জানিয়ে এই ব্রিফিং এর কাজ এখানে শেষ করছি।